नमस्कार लीनाज वार्ल्डे आपनादेर स्वागत। आज आमी चले एसेछि बागबाजार गौड़ीय मठे। गौड़ीय मठे এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে ঢুকেই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় চারতলা শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। আজকে আপনাদেরকে এই মিউজিয়ামে মহাপ্রভুর কি আছে সম্পূর্ণ দেখাবো এবং আমিও দেখব। তার আগে বলি আপনারা এখানে আসবেন কি করে। আর এখানে ঢোকার জন্য আমাকে অ্যাপ্লিকেশান দিতে হয়েছে ভিডিও করার জন্য। চলুন আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখাবো। আমি শ্যামবাজার বাটা থেকে অটো নিয়েছি এবং গিরিশ মঞ্চের সামনে আমাকে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন একদম অপোজিটে গিরিশ মঞ্চ, আর এই গিরিশ মঞ্চের অপোজিটেই হচ্ছে এই গৌড়ীয় মঠ, যেখানে আপনাদের কাছে ভাড়া নেবে 15 টাকা। এই হলো গৌড়ীয় মঠ, বাগবাজার গৌড়ীয় মঠ। কিছুদিন আগেই চন্দনযাত্রা উৎসব গৌড়ীয় মঠের আমার একটা ভিডিও রয়েছে, যদি না দেখে থাকেন অতি অবশ্যই দেখে নেবেন। আমি ওখানে মন্দিরের সমস্ত কিছু বিবরণ দিয়ে দিয়েছি। তাহলেও বলছি, এই যে আপনারা একটু এগিয়ে যে বাঁদিকে হচ্ছে মেন মন্দির, আর এই কাউন্টারগুলোতে হচ্ছে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আচ্ছা, প্রসাদের টিকিট কাটবো? হ্যাঁ, ভোগ খাওয়ার একজন, আমি 90 টাকা। আচ্ছা, শুধু আর কি আমি শো দেখবো না, তো মিউজিয়ামটা দর্শন করবো। কত লাগবে? 50। আচ্ছা, এখানে লেখা আছে এন্ট্রি ফি 50 টাকা, মুভি দেখলে 30 টাকা, আর ভিজিটিং আওয়ার্স হচ্ছে 10টা থেকে 12টা এবং দুপুরবেলা 3টে থেকে 7টা, সোমবার বন্ধ থাকে। আচ্ছা, 50 টাকা এন্ট্রি ফি দেওয়াতে এরকম একটা ভিজিটার গাইড বুক দিয়েছে এবং এন্ট্রি করার জন্য এখান থেকে প্রবেশ করতে হবে। কিন্তু দাঁড়ান, তার আগে আপনাদেরকে, অনেকেই আছে যারা হয়তো এখানে এসে থাকার ব্যবস্থা মানে কোথায় থাকবেন, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, থাকলেও কি বৃত্তান্ত সব আপনাদেরকে জানাচ্ছি। মাথা পিছুতে এখানে থাকার ব্যবস্থা তো আলাদা এরকমভাবে, মানে এখানে ধরুন আধার কার্ড লাগে, মোবাইল নাম্বার লাগে, আর যজন থাকবেন তাদের যজনের মোবাইল থাকবে, আধার কার্ড আর মোবাইল নাম্বার থাকবে। আর আমাদের টাইম হলো সকাল 8টা টু 8টা। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম 2 জন থাকবে, ওটা আমরা 1200 টাকা নিই। আবার 5 জন থাকলে 2000 টাকা নিই। এমনি একটা বড় রুম আছে, আর এমনি সাধারণ রুম মাথা পিছু 300 টাকা করে একটা রুমে আমরা লোক করবো। আচ্ছা, বড় রুমে কতজন থাকতে পারে? একটা রুমে আছে আপনার 6 জন থাকতে পারবে, ওইটা 2000 টাকা নিই আমরা। আচ্ছা, অ্যাটাচ। আচ্ছা, আর খাবার দাবার কি এখান থেকে খেতে হবে? ওই গন্তব্য দোকানে ওখান থেকে টিকিট কেটে খাবার। আর ধরুন কেউ যদি বাইরের থেকে খাবার, হ্যাঁ, সে খেয়ে আসতে পারে, কোনো ব্যাপার নেই। আমাদের গেট বন্ধ হয়ে যায় 9টার সময়, লাস্ট 9:30 রাত্রি 9:30 লাস্ট। আবার ভোরবেলা 3:30 খোলা হয়, 3:30 4টে খোলা হয়। এইটাই। মিউজিয়ামে 4টি ফ্লোর আছে। প্রথম ফ্লোরেই রয়েছে মেডিটেশন হল। এটা যে মেডিটেশন হল, স্মরণ কক্ষ, ধ্যান কক্ষ বলে না, ওই জিনিস। আচ্ছা, একটু দেখে আসুন। এখানে যে মহাপ্রভুর বিগ্রহটি রয়েছে সেটা কিন্তু পাথরের তৈরি, আর যে পাদুকাটা রয়েছে সেটা অরিজিনাল পাদুকার আদলে চন্দন কাঠের ইপ্লিকা। মানব লীলা। হরে কৃষ্ণ। বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদেরকে স্বাগত জানাই। গৌড়ীয় মিশনের উদ্যোগে এই মিউজিয়াম তৈরি হয়েছে। 2019 সালে এই মিউজিয়ামের ইনগরেশন হয়েছে। চৈতন্য মহাপ্রভুর জীবনীকে এখানে সুন্দর পটচিত্রের মাধ্যমে, মূর্তির মাধ্যমে, টেরাকোটা শিল্পের মাধ্যমে এবং বিভিন্ন লাইট অ্যান্ড সাউন্ডের ভার্চুয়াল শোয়ের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শকে এখানে অভিনবভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভুর
500 বছর পুরনো নিজস্ব হাতের লেখা এবং ওনার পিতা জগন্নাথ মিশ্রের ব্যবহৃত যে সিংহাসন, যেখানে উনি বিষ্ণু মূর্তি রেখে পুজো করতেন, 635 বছর পুরনো এক সিংহাসন। এরকম বহু মহাপ্রভুর ব্যবহৃত বস্তু এবং মহাপ্রভুর সম্বন্ধীয় বহু বস্তু এবং সর্বোপরি মহাপ্রভুর শিক্ষাকে এখানে তুলে ধরা হয়েছে, যে আজকে বর্তমান সমাজে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমাদের কতটা প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু যে ছাত্র জীবন, যে বাল্য জীবন, যে কর্মজীবন, যে সন্ন্যাস জীবন, প্রত্যেকটা পদক্ষেপে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিভাবে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, কিভাবে আমাদের এই জড়জাগতিক জীবনের সহিত আমাদের আধ্যাত্মিকতাকে নিয়ে আমরা কিভাবে সুন্দরভাবে একটা জীবন তৈরি করতে পারি, সেই শিক্ষা এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা এই মিউজিয়ামে আসুন এবং সেই আধ্যাত্মিক ভাবনা দ্বারা নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। এখানে মহাপ্রভুর আবির্ভাব লীলাকে দেখানো হয়েছে। উনি শচীমায়ের কোল আলো করে শুয়ে আছেন, পাশে উনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর দাদু, এবং এনারা হচ্ছেন পাড়া প্রতিবেশী লোকজন, যারা সবাই হাতে বিভিন্ন উপহার নিয়ে মহাপ্রভুর দর্শনে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন স্বর্গের থেকে আসা দেবদেবীগণ, যারা নররূপ ধারণ করে মহাপ্রভুর এই আবির্ভাব লীলাকে দেখার জন্য এসেছেন। এবং এই নিম বৃক্ষের তলায় মহাপ্রভুর জন্ম হওয়ায় ওনার নাম হয়েছিল নিমাই। এখানে হয়েছে মহাপ্রভুর স্বর্গারোহণ লীলা। মহাপ্রভু যখন ছোট, উনি উঠোনে যখন খেলাধুলা করছেন, তখন অনন্ত শেষনাগ একটি সাধারণ স্বরূপের রূপ ধারণ করে মহাপ্রভুর সাক্ষাতে আসেন। তো মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু সেই অনন্ত শেষনাগের উপরে উঠে ক্রিয়া করছেন। এই যে মহাপ্রভু অনন্ত শেষনাগের উপরে উঠে ক্রিয়া করছেন, একে দেখে শচীমা এবং পারিপার্শ্বিক লোকজন ভীত হয়ে যাচ্ছে যে আমাদের ছেলেকে সাপ যদি কোনো রকম ক্ষতি করে দেয়। কিন্তু উনি তো হচ্ছেন সাক্ষাৎ অনন্ত শেষনাগ, মহাপ্রভু ওনার সঙ্গে লীলা বিলাস করছেন। এই যে মহাপ্রভু সর্পের উপরে আরোহণ করে লীলা করেছিলেন, তাই এই লীলাকে সর্পারোহণ লীলা বলা হয়। আমাদের মিউজিয়ামে শুধুমাত্র মহাপ্রভুর জীবনীকেই তুলে ধরানো হয়নি, তার সঙ্গে বাংলার যে শিল্প এবং সাহিত্য তাকেও তুলে ধরা হয়েছে। এই যে এটা হচ্ছে পটচিত্র, পটচিত্রের মাধ্যমে কিভাবে একটা কাহিনীকে ক্রম অনুসারে দেখানো হয় তারই একটা পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি। এখানে মহাপ্রভুর নামকরণ, অন্নপ্রাশন, রুচি পরীক্ষাকে এই পটচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এবং এর সামনে রয়েছে টেরাকোটা। এই টেরাকোটাতে মহাপ্রভুর চৌরমহল লীলাকে তুলে ধরা হয়েছে। দুই চোর মহাপ্রভুকে চুরি করার চেষ্টা করছে, কিন্তু তারা বারবার ভগবানের মায়া শক্তিতে আবদ্ধ হয়ে তারা মহাপ্রভু বাড়ির সামনেই ফিরে আসছে। এই যে মহাপ্রভু দুই চোরকে নিজের মায়াতে বশীভূত করে দিয়েছিলেন, তাদেরকে মোহিত করে দিয়েছিলেন, তাই লীলার নাম চৌরমহল লীলা। সম্বন্ধীয় জ্ঞান অর্জন করছেন। ওনার বিবাহ, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে ওনার বিবাহকে তুলে ধরা হয়েছে। এবং এখানে ওই পাশে আপনি দেখলেন যে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। তো এটা বাড়ির বহির অংশ, যেখানে মহাপ্রভু বাবা জগন্নাথ মিশ্র উনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে বস্ত্র বিতরণ করছেন, এবং পিছনে উনি হচ্ছেন বিশ্বরূপ, যিনি ওনার বাবাকে সাহায্য করছেন। এটা হচ্ছে শিবাসঙ্গন। মহাপ্রভু এই শিবাসঙ্গনে প্রথম হরিসংকীর্তন করেছিলেন। এখানে আমাদের একটা কীর্তনের শো আছে, যেখানে মহাপ্রভু হরিসংকীর্তন করছেন। তো আপনি এখানে বসে নাম কীর্তন চালিয়ে দিন। দোতলার একদিকে আছে জীব উদ্ধার গ্যালারি। চলুন ভেতরে ঢুকি। দোতলার গ্যালারিতে রয়েছে জীব উদ্ধার। আর এই জীব উদ্ধার গ্যালারিতে দেখানো হয়েছে যে যখন মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন ঝাড়খণ্ডের প্রত্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে উনি কৃষ্ণনাম করতে করতে রওনা হয়েছিলেন বা যাচ্ছিলেন, এবং কৃষ্ণ নামে মত্ত হয়ে সকল প্রাণী জগৎও ভালোবাসা ও প্রেমে মত্ত হয়েছিল। সেই দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দোতলারই আর এক দিকের গ্যালারিতে আছে মহাপ্রভু ও পরিষদ বর্ণ। তিনি নগরে নগরে সংকীর্তন করতেন, সেটাকে দেখানো হয়েছে। মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষবাদিত্বে তিনি প্রচার করেছিলেন। এই জন্য এখানে দেখুন, মুসলমান বলুন বা চন্ডাল বলুন, সবাইকে এই মহাপ্রভু সংকীর্তনে যোগদান করেছে। অল ওভার লোয়ার মানে আবার সব জেনারেশনে
মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করেছিলেন এবং মহাপ্রভু তার শপথ স্নান যাত্রার পরে তখন মহাপ্রভু কী করতেন, মহাপ্রভু নীলাচলের সন্ন্যাস, তার নীলাচলে প্রাত্যহিক থাকতেন, তিনি প্রাত্যহিক জগন্নাথ দর্শন করতে যেতেন। তার যখন জগন্নাথ দেবের এরকম জ্বর হতো স্নান যাত্রা পরে, তখন তিনি কী করতেন না এই আলারনাথ মন্দিরে চলে আসতেন। আলারনাথ মন্দিরে একটা বিষ্ণু বিগ্রহ আছে, সেখানে এসে তিনি আলারনাথ মন্দির দর্শন করতেন, ওখানেই প্রসাদ পেয়েছেন এবং ওখানে অবস্থান করতেন। এবং এই পাথরটার উপরে একবার মহাপ্রভু তিনি বসেছিলেন বলে তাই এটা মিউজিয়ামে আমাদের সংরক্ষিত করে রাখা হয়েছে। মহাপ্রভু ওখানে একবার দণ্ডবোধ করেছিল বলে তার পুরো শরীরের ছাপটা পুরো এই পাথর পর্যন্ত সাকর মল্লিক উপাধি ছিল এবং এটি ছিলেন প্রধানমন্ত্রী। সনাতন গোস্বামীপাদের মেজ ভাই রূপ গোস্বামীপাদ তিনি কাজ করতেন, এনার নাম ছিল দবির খাস, ইনি ছিলেন অর্থমন্ত্রী। তৎকালীন সময়কালে এনাদের মাসিক ইনকাম, মান্থলি ইনকাম ছিল 50,000 স্বর্ণ মুদ্রা। মহাপ্রভু শিক্ষা যদি তৃণালোকে শুনেছিল দুর্নীতি শুনেছিল মানিরা মনে করে মহাপ্রভু আমাকে নিজ হতে শিখেছেন, মহাপ্রভু দৈন্যতা দেখাতে শিখেছেন। আবার জড়জগতেও আসতে পারে। তা ভগবান এই জড়জগৎটা কেন সৃষ্টি করেছিল? আমরা ছিলাম ভগবানের কাছে, ভগবানের সেবায় রত ছিলাম, কিন্তু আমাদের ভেতরে ভোগবাসনা জাগ্রত হয়েছে, সেই জন্য ভগবান এই জড়জগৎটা তৈরি করেছে। 3 তলায় উঠে প্রথমেই মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ দেখতে পারবেন, আর পাশেই হচ্ছে শিলা প্রভুপাদের কক্ষ। এই দৃশ্য এটা এখনো শাশ্বতভাবে আমাদের মঠে রয়েছে প্রপাত। আর আমাদের এই মঠের যেটা সবচেয়ে রেয়ার জিনিস, এই রুমের মধ্যে প্রপাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অপ্রকট স্থান এই গৌরী মঠের এই যে ভজনপুরীটি আমাদের মন্দিরের উপারে রয়েছে, যে ভজনপুরী সেখানে উনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখানে প্রপাতের কিছু মুখ্য শিষ্যের পরিচয় দেওয়া আছে। ওনার কাছ থেকে শিষ্যত্ব নিয়েছিলেন, এলাহাবাদের ওনার দীক্ষা হয়, ওনার বাড়ি সামনে উত্তরদান আছে। ইনি নবদ্বীপে মহাপ্রভুর যে জন্মস্থান, সেখানে উনি ওনার পিতা অর্থাৎ ভক্তিনাথ ঠাকুরের হরিনামের জপমালা নিয়ে উনি 100 কোটি হরিনাম জপ করার পরিকল্পনা করেছিলেন এবং 8 বছর 7 মাসে উনি 100 কোটি হরিনাম জপ করেন। এবং হরিনাম জপ করার পরে সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তথা ষড়গোস্বামী এবং ভক্তিনাথ ঠাকুর এবং গৌরকিশোর দাসবাজি মহারাজ এনাকে দর্শন দেন। তিনি সাক্ষাৎ মহাপ্রভুর দর্শন পান। তো এনাকে ওনারা আশ্বাস দেন যে তুমি চেষ্টা করো আমার বাণীকে সারা বিশ্বের মধ্যে ছড়াই দিতে। একটা শ্লোক আছে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হ্যাঁ, এবং এনার যখন জন্ম হয়, এনার যখন বয়স 6 মাস, তখন ইনি ছিলেন পুরীতে। তো এনার মা এনাকে জগন্নাথ দেবের দর্শন করাতে নিয়ে যায়। তো জগন্নাথ দেবের সেখানে একটা অলৌকিক ঘটনা হয়। ইনি যখন জগন্নাথ দেবকে দর্শন করছেন, জগন্নাথ দেবের গলার মালা এনার গলাতে এসে খুলে পড়ে। তখন সেখানে মধ্যে থাকা পণ্ডিতগণ বিবেচনা করেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়। বিমলা প্রসাদ নাম হয়েছিল। হ্যাঁ, এনার ওনার বাল্যাবস্থাতে ওনার পিতার নাম ছিল কেদারনাথ দত্ত। পরবর্তীকালে উনি ওনার গুরুদেব বিপিন বিহারী গোস্বামীর কাছ থেকে ভক্তিবিনোদ ঠাকুর উপাধি পেয়েছিলেন। ভক্তি বিনোদ অর্থাৎ উনি ভক্তিকে বিনোদিত করেছিলেন, কারণ মহাপ্রভুর যে ধারা সেটা 100 বছর ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, সেই ধারাটা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাচ্ছিল। সেটা ভক্তিবিনোদ ঠাকুর এসে সেই ধারাটাকে আবার চালু করেন এবং পরবর্তী সময়ে ওনার পুত্র সারা বিশ্বে সেই ধারাটাকে ছড়িয়ে ফেলতে সক্ষম হন এবং এবং ওয়ার্ল্ড ওয়াইড করেছেন। এখানে গদ্রুম ধামকে দেখানো হয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উনি গদ্রুম ধামে ওনার যে ভজন করি সানন্দ সুখদকুঞ্জ থেকে ভজন করেছেন। তো উনি সেখান থেকে একটি জ্যোতি দেখেছিলেন মায়াপুরের উদ্দেশ্যে। সেই থেকে উনি নির্বাচন করেছিলেন যে মহাপ্রভুর আসল জন্মস্থান মায়াপুর, যেখানে যোগপীঠ টেম্পল আছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের সর্বোচ্চতম প্রাণ পুরুষ এবং এনারই ষষ্ঠ পুত্র রূপে শ্রীল প্রভুপাদ আমাদের আবির্ভূত হন এবং যিনি সমগ্র বিশ্বকে একটা আলাদা ধারাতে শুদ্ধ কৃষ্ণ মন্দাকিনীর ধারাতে উনি প্রবাহিত করেন এবং ইনি কর্মজীবনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই সময় খুব জাগতিক বিদ্যাতেও এনার প্রভাব খুব বিশাল ছিল এবং
ব্রিটিশ সরকার শুধুমাত্র এনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বাড়ির সামনে দিয়ে রেলপথ বানিয়েছিলেন ওনারা। ওনাদের কি মুভি আছে? না, মুভি আছে। এছাড়াও রয়েছে বৈষ্ণব সংস্কৃতি ও শ্রী চৈতন্য দর্শন কক্ষ। এই গ্যালারিতে রয়েছে ভারতীয় সংস্কৃতি ও শিল্প ও নৃত্যের ওপর মহাপ্রভুর যে প্রভাব আছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে, আর সেগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে মিউজিয়ামে আসতেই হবে। একদম টপ ফ্লোরে রয়েছে প্রেক্ষাগৃহ বা অডিটোরিয়াম। এটা খুবই বড় এবং 140টা সিট আছে। আর এই যে অডিটোরিয়াম কোনো অফিস মিটিং বা অন্যান্য কাজের জন্য রেন্টে ভাড়া দেওয়া হয়। আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন। এরপরে ভোগের যেখানে দেওয়া হয় সেখানে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু আমি যেহেতু খাইনি, বাইরের থেকে কন্টেনার কিনে নিয়ে এসে আমি বাড়িতে নিয়ে গেছি, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? ভারতবর্ষের সবথেকে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর এই মিউজিয়াম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ইওর টাইম।